আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 6 নম্বর লেকচার। আজকে 6 নম্বর লেকচারে আমরা যাব আন্তর্জাতিক অর্থায়নের বিশ্লেষণে। তো আমরা একটু পড়ি, আন্তর্জাতিক অর্থায়নটা কি? অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী যখন দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয় তখন তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে। অর্থাৎ আমাদের টাকা লেনদেন যখন এই পুরো বাংলাদেশের মধ্যে নাই থাকা বিদেশেও হয়, অর্থাৎ বিদেশ থেকে যখন আমরা কিছু কিনি এটা হচ্ছে আমদানি, যখন বিদেশে কিছু বিক্রি করি এটা হচ্ছে রপ্তানি। এই যে টাকার লেনদেন হচ্ছে দেশ থেকে দেশের বাইরে, তো এই লেনদেনটাকে বলা হবে আন্তর্জাতিক লেনদেন বা আন্তর্জাতিক অর্থায়ন। কথা কি বুঝতে পারছো? আন্তর্জাতিক অর্থায়নটা কি? জি স্যার। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক অর্থায়ন মূলত আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য এবং বৈদেশিক বিনিময় সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত। এই অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। তো এই যে আন্তর্জাতিক অর্থায়ন, এর মধ্যে মূলত আমরা 3টা ভাগ পড়বো। একটা হচ্ছে আমদানি বাণিজ্যে অর্থায়ন, রপ্তানি বাণিজ্যে অর্থায়ন, আর হচ্ছে কি বৈদেশিক বিনিময়। তো দেখি আমরা বলছে কি আমদানি বাণিজ্যে অর্থায়ন। আমদানি বাণিজ্যের জন্য যে অর্থ সংস্থান করা হয় তাকে আমদানি বাণিজ্য অর্থায়ন বলে। কনঙের জন্য ইম্পর্টেন্ট, আমদানি বাণিজ্যে অর্থায়ন কাকে বলে? অর্থায়ন বলতে বোঝায় টাকা লেনদেন, আর আমদানি বলতে বোঝায় আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে কোনো কিছু ক্রয় করি, এক দেশ থেকে অন্য দেশের জন্য। আমদানি বলতে ক্রয় বোঝায়, আর বাণিজ্য বলতে বিজনেস বা ব্যবসা বাণিজ্য। তোমরা রাখবা যেই ব্যবসা বাণিজ্যটা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে হয় এবং একটা দেশ অন্য দেশ থেকে কিছু নিয়ে আসে কিনে, সেটাকে বলা হয় আমদানি বাণিজ্য অর্থায়ন। তো সাধারণত বাণিজ্যিক ব্যাংক বা বিমা কোম্পানিগুলো এই ধরনের অর্থায়নের মধ্যে সম্পৃক্ত। যে সকল ব্যাংক আমার বাণিজ্যিক ব্যাংক, যে সকল ব্যাংক আমার বিমা কোম্পানি ব্যাংক, সেই ব্যাংকগুলো কি এই আমদানি বাণিজ্য ব্যাংকের সাথে কাজ করে। তো এই ক নং পয়েন্টটা মুখস্থ করতে হবে, আমাদের খ নং ব্যাখ্যার জন্য আসে, ক নং এর জন্য আসে। কথা বুঝতে পারছো? জি স্যার। এবার 2 নম্বর, রপ্তানি বাণিজ্যে অর্থায়ন। রপ্তানির উদ্দেশ্যে কোনো পণ্যের জন্য বা পণ্য উৎপাদনের জন্য যে অর্থ সংস্থান করা হয় তাকে রপ্তানি বাণিজ্য বলা হয় বা রপ্তানি বাণিজ্যে অর্থায়ন বলে। এক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক অর্থায়ন করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু বাহিরে, দেশের বাহিরে বিক্রি করে মানে টাকা উপার্জন করি, এটা হচ্ছে একটা অর্থায়ন, আর সেটা হয় রপ্তানি বাণিজ্যে অর্থায়ন, মনে রাখবা। এবার 3 নম্বর, বৈদেশিক বিনিময়। বৈদেশিক মুদ্রার আদান প্রদান সংক্রান্ত কাজকে বৈদেশিক বিনিময় বলে। যেমন রেমিটেন্স, আমরা কিন্তু জানি যে প্রতি বছর আমাদের দেশে রেমিটেন্সের একটা অর্থ আমরা কিন্তু সরকারিভাবে পেয়ে থাকি, মানে সরকার পেয়ে থাকে আর কি। রেমিটেন্সের মাধ্যমে কিন্তু অর্থনীতির চাকা অনেক উন্নতির দিকে হয়। অর্থাৎ বিদেশে যারা থাকে, দেশের বাহিরে যারা থাকে দেশের মানুষ, তখন যারা কাজ করে এই দেশের মধ্যে টাকা পাঠায় সেটাকে বলা হয় রেমিটেন্স। তো সেই রেমিটেন্সের মাধ্যমে আমরা যখন বৈদেশিক মুদ্রার একটা অংশ নিজের দেশে অর্থনীতিতে কাজে লাগাতে পারি, আর সেক্ষেত্রে যে আমাদের অর্থায়নটা হয় সেটা হয় কি বৈদেশিক বিনিময়। অর্থাৎ টাকার আদান প্রদান যে হয় সরাসরি এক দেশ থেকে অন্য দেশে, সেই বিনিময়টাই হচ্ছে আমার বৈদেশিক বিনিময়। আর এই বিনিময়ের মাধ্যমে যে আমরা অর্থ সংস্থান করতে পারি বা অর্থ উপার্জন করতে পারি তাকে বলা হয় আন্তর্জাতিক অর্থ উপার্জন বা বৈদেশিক বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়ন। কথা বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, আর আমরা জানি যে আমাদের রেমিটেন্সের মাধ্যমে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ ট্যাক্সও পাওয়া যায়। যে আমরা যে বিকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি 1000 টাকা লেনদেন করি তা 20 টাকা খরচ হয়। তো একটা দেশের মধ্যে একটা প্রতিষ্ঠানের তৈরি করা একটা প্রোগ্রামে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে 20 টাকা খরচ হয়, তাহলে দেশের বাইরে থেকে যদি আসতে হয় একটা টাকা, তাহলে অবশ্যই এর চেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করতে হবে, মানে টাকাটা লাগবে। তো এই যে এক্সট্রা যে 20 টাকাটা বিকাশ নেয়, এটা হচ্ছে বিকাশের লাভ। এটা আমার লাভও না, তোমার লাভও না, বিকাশের লাভ। তো যখনই একটা দেশ থেকে অন্য দেশে টাকাটা করা হয়, পৌঁছানো হয় বা পাঠানো হয়, তখন দেখা যায় যে দেশের সরকার, যেই দেশে পাঠানো হয় টাকাটা, সেই দেশের সরকার সেইখান থেকে কিছু পরিমাণ ট্যাক্স পায়। যে টাকাগুলো পাঠানো হচ্ছে সেই টাকার উপর ভিত্তি করে কর পায় বা ট্যাক্স পায়। এই টাকাটাই হচ্ছে লাভ। যত বেশি রিমিটেন্স পাঠাবে তত বেশি কি হবে, সরকারের উন্নতি হবে বা অর্থায়ন হবে।
সুমাইয়া জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। সুমাইয়া, তুমি কি সুমাইয়া সুমি, সেই সুমাইয়া? না স্যার, আমি সুরঞ্জনা। বুঝি নাই, কি বললা? তুমি কি নতুন? সুমাইয়া খাতুন। সুমাইয়া খাতুন। তুমি কি 25 ব্যাচ না 26 ব্যাচ? 25। আচ্ছা, তুমি তো মনে হয় অনেকদিন ক্লাস করো না, কোনো কি সমস্যা ছিল? স্যার সমস্যা হয়েছিল, তাই করতে পারিনি। আচ্ছা, পরীক্ষা ছিল কি কলেজে নাকি? জি স্যার, পরীক্ষা ছিল। আচ্ছা, তো এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করো, হ্যাঁ? ক্লাস মিস দিও না, আমি তো অনেক দিন ধরে তোমাদের মিস করতেছি ক্লাসে। এর মধ্যে উম্মে তিশা, অলিভিয়া ওরা অনেক কষ্ট করে রেগুলার ক্লাস করে, কিন্তু তোমাদেরকে অনেক দিন ধরে ক্লাসে পাচ্ছি না, তো একটু খারাপ লাগতেছে যে আমার অনেক কিছু নাই ক্লাসে, ওদেরকে মিস করতেছি। তো এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করো, ঠিক আছে? করবো ইনশাল্লাহ। কি বললা? বুঝি নাই। এখন থেকে নিয়মিত ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করো। আর সমস্যা হলে আমাকে জানাইও, সমস্যা হলে শেয়ার করতে হবে, হ্যাঁ? কথা বলতে হবে, চুপচাপ থাকলে তো বুঝি না যে কী হয়েছে না হয়েছে। এবার যাই আমরা। তো বৈদেশিক বিনিময় আন্তর্জাতিক অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ, তাই অধিকাংশ মেশিনারি, যন্ত্রপাতি, কলকবজা, ওষুধ, কাঁচামাল, জ্বালানি, খাদ্যদ্রব্য ইত্যাদি বিদেশ থেকে কিনতে হয় বা আমদানি করতে হয়। তাছাড়া বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে পোশাক, পাট, পাটজাত দ্রব্য, চিংড়ি রপ্তানি করছে। তোমরা কি জানো যে আমাদের দেশের যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা কিন্তু অন্যান্য দেশ থেকে অনেক সুস্বাদু হয়? তোমরা কি জানো? আমাদের দেশে যে চিংড়ি মাছটা উৎপন্ন করা হয় বা যে চিংড়ি মাছটা সমুদ্রে পাওয়া যায়, সেই চিংড়ি মাছ অন্যান্য দেশে থেকে অনেক সুস্বাদু হয়, যার কারণে এই চিংড়ি মাছের চাহিদা প্রচুর প্রচুর। বিদেশিরা এই চিংড়ি মাছ খেতে চায়, এই জন্য আমাদের দেশের চিংড়ি মাছ বাইরের দেশে বিক্রি হয়, যেটাকে বলা হয় রপ্তানি। এবার বুঝতে পারছো কেন রপ্তানিটা হয়? চিংড়ি মাছ, অন্য মাছ কেন রপ্তানি হয় না? কারণ চিংড়ি মাছের যে স্বাদ, সেই স্বাদটুকু বাংলাদেশের মধ্যে অনেক বেশি, অন্যান্য দেশে সেই স্বাদটা নাই। এই জন্য আমার দেশের চিংড়ি মাছ সারা বিশ্বব্যাপী আকৃষ্ট, এই জন্য বেশি বেশি চিংড়ি মাছ বেশি দামে বিক্রি করা হয়, এর ফলে রপ্তানি হয় বেশি, আমাদের আয় হয় বেশি। তো এরপরে আমরা জানি আমাদের যে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প, সেখান থেকে প্রচুর পোশাক তৈরি হয়, সেগুলো আস্তে আস্তে বিদেশে রপ্তানি হয়। এরপর হচ্ছে পাটজাত দ্রব্যগুলো সবই। তো এগুলো ছাড়া যেগুলো আমাদের রয়েছে, যেমন বড় বড় যন্ত্রপাতি আছে, কাঁচামাল, ঔষধ, জ্বালানি, এগুলো সবই আমাদের কী করতে হয়? আমদানি করতে হয়। এই যে আমরা বিদ্যুতের সমস্যায় ভুগি না, কারেন্ট যায়, বিদ্যুৎ চলে যায়। এই যে বিদ্যুৎ তৈরি করতে কি লাগে? কয়লা লাগে। এই কয়লা কি আমার দেশে তৈরি হয়? এই কয়লা আমাদের দেশে তৈরি হয় না। কয়লার খনি আমাদের দেশে নাই, কয়লার খনি আছে বিদেশে। তো সেই বিদেশ থেকে কয়লা নিয়ে আসতে হয়, সেই কয়লা দিয়ে আমাদের কি করে? বিদ্যুৎ তৈরি করে। তো এই যে কয়লাটা আমার প্রাকৃতিক জ্বালানি, এই জ্বালানি কিন্তু আমার দেশে নাই, এর জন্য আমার দেশ থেকে কিনতে হচ্ছে, অন্য দেশের জন্য, অন্য দেশ থেকে আমার দেশের জন্য কিনতে হচ্ছে। আর এটাই হচ্ছে আমদানি। তো আমাদের যেমন রপ্তানিও হয়, আমদানিও হয়। এই আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের কি হয়? আয় হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক অর্থায়ন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এইসব আন্তর্জাতিক অর্থায়নের অন্তর্ভুক্ত। তাছাড়া এই ধরনের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক বিনিময়ের হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তা ব্যবস্থাপনা করাও আন্তর্জাতিক অর্থায়নের অন্তর্ভুক্ত। আমরা জানি যে আমাদের যে টাকার হিসাবটা ডলারে যদি আমরা হিসাব করি, দেখা যায় কোনো কোনো বছরে ডলারের মানটা একটু বেশি, কোনো কোনো বছর ডলারের মানটা অনেক কম। যেমন আমরা স্বর্ণের ক্ষেত্রে চিন্তা করতে পারি, স্বর্ণের গহনা যখন আমরা কিনতে যাই, ভরি কিনি, তখন দেখা যায় স্বর্ণের গহনার দাম এক এক সময় অনেক হাই লেভেলে থাকে, এক এক সময় আবার কমে যায়। এই যে আপ ডাউনটা হয়, কেন আপ ডাউন হয়? যখন একটা দেশের অর্থনীতির উন্নতির ধারা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায়, তখনই আমাদের টাকার পরিমাণটা কমে যায়, বা টাকার যে একটা অ্যামাউন্ট, টাকার যে একটা প্রাধান্য, একটা ডিমান্ড, সেটা কমে যায়। তো টাকার ডিমান্ড যখন কমে যায়, তখন আমাদের এই যে মূল্যবান ধাতু, স্বর্ণ, রৌপ্য, এগুলোর দামও কমে যায়। একই সাথে টাকার যে একটা মূল্যায়ন, সেটা কি হয়ে যায়? কমে যায়। যেমন আগে একটা ডলার মানে $1 বাংলাদেশি টাকায় ছিল 80 টাকা। তো কখনো কখনো এটা 75 টাকা, 70 টাকা এরকমও নেমে গেছিলো। কেন নেমে গেছিলো? কারণ দেশের অর্থনীতির অবস্থা এরকম হয়েছিল
যে আমাদের আয় ব্যয় বেশি হইতো না, মাথা পিছু আয় কম ছিল, বাৎসরিক আয় কম ছিল। এই জন্য দেখা যেত যে ওই বছরগুলোতে টাকার মূল্যায়ন কম ছিল এবং স্বর্ণগহনা কম ছিল। তো এইভাবেও আমাদের কী হয়, জীবনের মান নির্ভর করে। যখন দেখা যায় টাকার মান বাড়তেছে, অর্থনীতির উন্নয়ন হয় বেশি, টাকার মান কমতেছে, অর্থনীতির উন্নয়ন কম হয়। এই বিষয়গুলো আন্তর্জাতিক অর্থায়ন মেনটেন করে বা এই বিষয়গুলো তারা দেখে। তো এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক অর্থায়ন সম্পর্কে ধারণা। সবাইকে বুঝতে পারছো পুরো অংশটা ভালো করে? জি স্যার। আচ্ছা, এখন দুঃখিত আমি এইটার বেশি পড়াইতে পারলাম না। বাড়ির কাছে থাকবে এই 3টা পয়েন্ট মুখস্থ করে খাতায় না দেখে লিখে আমাকে দেখাবা। আজকে রাত 11টা 15-তে আমাদের ইংরেজি ন্যারেশনের নতুন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। থাইকো। আর রিকোয়েস্ট, রেগুলার একটু তাড়াতাড়ি আইসো, দেরি করো না। এখন থেকে সবাই নিয়মিত ক্লাস করো। আর হচ্ছে এইচপি ইলাইট বুক, তোমার নামটা বললো, তুমি কি নামে জয়েন করছো, তোমার নামটা কি? এইচপি ইলাইট বুকে যে জয়েন করছো, তোমার নামটা একটু আমাকে বললো। আর তুমি আমার সাথে একটু যোগাযোগ করো, এখনই এই মুহূর্তে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তুমি কে আমি তো চিনতেছি না, তোমার নামটা আমি জানি না, তোমার পরিচয়টা নাই, তুমি ছদ্মনামে জয়েন করছো ক্লাসে, তোমার নামটা আমার জানতে হবে। তোমার নামটা আমাকে বলে দাও এবং তুমি আমার সাথে যোগাযোগ করো এই মুহূর্তে। এইচপি ইলাইট যে জয়েন করছো, তোমার নাম আমি জানি না, তোমার নাম বুঝতেছি না। এই ছদ্মনামে ক্লাস করা যাবে না, আসল নামে ক্লাস করতে হবে। তো সবাইকে বলতেছি রাত 11টা 15-তে আমাদের ক্লাস আছে, ন্যারেশনের ক্লাস, স্পেশাল ক্লাস। থাইকো সবাই। আজকের মতো 6 নম্বর ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।